গোটা দেশের মানুষ অপেক্ষা করছিল চেনাব রেল সেতু কবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার জন্য অনুমতি পাবে। চলতি বছরে জানুয়ারি মাসে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল এবং দেখা গেল হচ্ছে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব এবং আঞ্জি খাদ এই দুটো রেল সেতুর তিনি উদ্বোধন করলেন এবং এখান দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসও চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এদের প্রত্যেকের কথাতেই একটা শব্দবন্ধ উঠে এসছে, সেটা হচ্ছে যে এই হিমালয় বা পীরপাঞ্জাল রেঞ্জের এই জায়গাতে কাজ করা ভীষণ কঠিন, সেখানে সুড়ঙ্গ তৈরি করা হোক বা সেতু তৈরি করা হোক প্রচণ্ড কঠিন। এবং যেহেতু চেনাব রেল সেতুকে ঘিরে ভারতীয় রেল, কেন্দ্রীয় সরকার উপত্যকার পর্যটনকে কেন্দ্র করে নানা প্রচার শুরু করেছে, ফলে অবশ্যই চেনাব নজরে থাকছে। তো প্রশ্ন হচ্ছে যে সত্যি কাজ করা কতটা কঠিন থাকে এবং কি কি পরিস্থিতি মাথায় রেখে কাজ করতে হয়। আমার সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম রয়েছেন, আমি তার কাছেও আসবো এই বিষয় নিয়ে। আপনি তো সিকিমে প্রচুর সেতু তৈরির কাজ করেছেন, ডিজাইন দেখেছেন এবং এখনো দেখতে হয়। সেখানকার হিমালয়ের চেহারা আর জম্মু কাশ্মীর পীরপাঞ্জাল হিমালয়ান রেঞ্জের চেহারার মধ্যে ফারাক বলা হয়। তো এইরকম জায়গাতে কাজ করাটা কতটা কঠিন, জম্মু কাশ্মীর উপত্যকাতে সুড়ঙ্গ তৈরি করা, রেলের সেতু তৈরি করা? জম্মু কাশ্মীর উপত্যকাতে এগুলো তো জিওলজিক্যাল ব্যাপার। তাতে আমার মনে হয় যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের হিমালয় বা সিকিম হিমালয়, এটা অনেক সফট, একদম ইয়াং মাউন্টেন যাকে বলে হিমালয়, তার পরিষ্কার দিকটা এখানে পাওয়া যায়, যেখানে রকেট থেকে অনেক বেশি সফট রক, মানে হার্ড রকের থেকে সফট রক বেশি এবং মাটি খুব নরম। মানে আমরা সয়েল টেস্ট করতে গিয়ে দেখেছি যে 20, 25, 30 মিটার নিচে গিয়েও নদীর পাড়ে বা রাস্তার ওপর থেকে সেখানেও কিন্তু ওই ভঙ্গুর সমস্ত পাথর ইত্যাদি পাওয়া যায়, যার ফলে তার সয়েল ক্যাপাসিটি ডিটারমাইন করাও খুব কঠিন কাজ হয়। সেই জন্য এটা হচ্ছে ভঙ্গুর জাতীয়, মানে ফ্র্যাজাইল আর কি। তার ফলে এখানে কাজ করা কঠিন। কিন্তু কাশ্মীর বা ওই জায়গায় যেহেতু রক বেশি, আস্তে আস্তে যেহেতু ওটা কারাকোরাম বা ওদিকে চলে যাচ্ছে, তার ফলে ওখানের রকের চেহারাটা আমার যতদূর মনে হয়, জিওলজিস্টরা ভালো বলতে পারবে, আরও অনেক বেশি হার্ড। তার ফলে ওখানে কাজ করাটা অত কঠিন নয়। নিশ্চয়ই চেনাব সেতুর কাজ করতে গিয়ে নিশ্চয়ই কঠিন হয়েছে, তার কারণ হচ্ছে অত উঁচুতে কনস্ট্রাকশন করাটা ন্যাচারালি রিস্ক অনেক বেশি। কিন্তু নর্মালি যে হিমালয়ের অবস্থা উত্তরাখণ্ড থেকে শুরু করে সিকিম অবধি, ওয়েস্ট বেঙ্গল সিকিম অবধি, তাতে কিন্তু ভীষণই সফট রক। এবং এই সফট রক থাকার ফলে যেমন রাস্তাও খুব ভঙ্গুর, খুব তাড়াতাড়ি ভেঙে যায়। নদীর পাড়ের রাস্তা তো থাকেই না, বোধহয় নতুন করে ভাবতে হবে তিস্তার পাশ দিয়ে রাস্তা করা যাবে কি না আদৌ। এবার বোধহয় আমার মনে হচ্ছে পাহাড়ের মাথার ওপর দিয়ে রাস্তা নিয়ে যেতে হবে বেশ কিছুটা করে, যাতে পাহাড় কাটাও কম হবে, প্লাস তিস্তা রঙ্গিতের পাশ দিয়ে যে পাহাড় রয়েছে তার যে ধস নামার প্রবণতা, এটা তো কন্টিনিউয়াস চলছে। তার ফলে কিছুটা রিজিড সলিউশন, কিছুটা ফ্লেক্সিবল সলিউশন এরম করে রাস্তাগুলো নদীর পাড় থেকে একটু সরাতেই হবে মনে হচ্ছে, নাহলে চিরকালই চলতে থাকবে। আমি আর্থকোয়েকের পর থেকে সিকিমে 2011 আর্থকোয়েকের পর থেকে অনেক কাজ করেছি, অনেক ব্রিজের। প্রত্যেক ক্ষেত্রেই দেখেছি ম্যাক্সিমাম ব্রিজের প্রবলেমটা হয়েছে যে যেখানে অ্যাবার্টমেন্ট, যেখানে ব্রিজটা দাঁড়িয়ে আছে সেইগুলো নড়ে গেছে, সেইগুলোর অবস্থা খারাপ হয়েছে। ব্রিজটা হয়তো স্টিল ব্রিজ অনেক বেশি ফ্লেক্সিবল, তারপরে থেকে গেছে, কিন্তু ওইগুলো নড়ে গেছে। এই যে পাহাড়ের কোলে ব্রিজ করা এবং ব্রিজের ক্ষেত্রে রাস্তা করা বা ব্রিজ করা, এইগুলো ওই ভঙ্গুর যে মাটি রয়েছে সেই মাটিতে যখন আর্থকোয়েক হোক বা বন্যা হোক, যে কোনো একটা সময় যে ধাক্কা খায়, সেই ধাক্কাতে এরা অনেক বেশি হয়ে যায়, মানে ব্রিজের যে ভিত, সেই ভিত আলগা হয়ে যায়। এটা একটা বড় প্রবলেম। এবং কাজের ক্ষেত্রেও প্রবলেম আছে, কাজ করা মানে কনস্ট্রাকশন করা, সেটা প্রবলেম আছে। ডিজাইনের ক্ষেত্রেও প্রবলেম আছে। ডিজাইনে অনেক বেশি আনসার্টেনটি থাকে, অনেক বেশি অজানা জিনিস থাকে, যেগুলো নিয়ে ডিজাইন করা খুব কঠিন। কারণ শুধু আর্থকোয়েক নয়, আর্থকোয়েক ছাড়াও তো আর্থকোয়েকের সময় যে ধস হচ্ছে তা তো নয়, একটু বেশি বৃষ্টি হলে ধস হচ্ছে,
বৃষ্টির পরে রোদ উঠলে ধস হচ্ছে। এই যে মাটির যে সফট নেচার, এই নেচারটা খুব মুশকিল। এই যে চেনাব বা আঞ্জিখাত সেতু যেখানে তৈরি হয়েছে সেটা সিসমিক জোন 5 এর মধ্যে পড়ে এবং তারা বলছেন যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 8 হলেও সেখানে ক্ষতি হবে না। আবার একই সঙ্গে অনেকের প্রশ্ন হচ্ছে যারা অর্ধচন্দ্রাকৃতি অংশ বাইরে থেকে খালি চোখে দেখা যাচ্ছে, ওপরে একটা স্ট্রেট লাইন, তার উপর দিয়ে ট্রেনের লাইন পাতা হয়েছে, তো সেখানে তো স্ট্রেট ব্রিজই করতে পারা যেত, তো সেখানে এরকম অর্ধচন্দ্রাকৃতি আকার নিয়ে কেন চেনাব সেতুকে তৈরি করতে হলো? না, সেটা তো আমার মনে হয় ঠিকই আছে, কারণ চেনাব সেতুর সঙ্গে আমাদের পুরনো একটা ব্রিজের যদি আমি তুলনা করি, সেটা হচ্ছে সেবক ব্রিজ। সেবক ব্রিজ যেটা করোনেশন ব্রিজ, সেটারও কিন্তু বেসিক ফিলোসফিটা কিন্তু আর্চের ফিলোসফি। করোনেশন ব্রিজটা কিন্তু একটা আর্চের ওপর দাঁড়িয়ে আছে। এটাও কিন্তু স্টিলের হতে পারে, কিন্তু এটার কিন্তু ফিলোসফি বা যে বেসিক স্ট্রাকচারাল যে চিন্তাভাবনা, এই দুটো ব্রিজের সঙ্গে অনেক মিল পাওয়া যায়। তার ফলে আমাদের রাজ্যের সঙ্গে, হ্যাঁ, করোনেশন ব্রিজের সঙ্গে যথেষ্টই মিল আছে। এবং করোনেশন ব্রিজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আপনি মনে রাখবেন যে করোনেশন ব্রিজের তলে ওয়েলও নেই, পাইলও নেই। তার কারণ হচ্ছে এই গোটা জিনিসটাই ঠেলা দিচ্ছে। এ কিন্তু ভার্টিক্যাল লোড অনেক কম, যেহেতু আর্চ, সে কিন্তু ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লোডটা কম হয়, ঠেলাটা বেশি হয়। কেন করোনেশন ব্রিজ সামনে না হয়ে এই ভেতর দিকটায় হলো, এটা একটা প্রশ্ন। এই জন্যই আমাদের মাস্টারমশাইদের আমরা প্রশ্ন করেছিলাম। মাস্টারমশাই বললো ওখানেই সবচেয়ে শক্ত রক পাওয়া গেছে, সেই রকে কিন্তু করোনেশন ব্রিজটা আটকে আছে। অর্থাৎ এই যে জিনিসটা, এই যে ফোল্ডটা আর্চের, এটা যদি সরে যায় তাহলে ব্রিজটা গেল। এইটাকে আটকানোর জন্য দুটো রক আছে দুদিকে। যদি নিচে নিয়ে নেবে কোনোদিন দেখেন তাহলে বুঝতে পারবেন সেটা একটা খুব ভালো মাস রক আছে, যেটা খুব বিরল এই ধরনের হিমালয়, যেখানে সফট রকের হিমালয়। সেই রকটাকে খুঁজে বার করে 1940 সালে বা ওইরকম সময় করা হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তখন হাওড়া ব্রিজের কিছুদিন আগে হবে, তখন কিন্তু ওইটা বার করে এই ব্রিজটা করা হয়। তারই প্রতিচ্ছবি চেনাবে, তার প্রতিচ্ছবি, মানে এরকম অনেক ব্রিজ আছে, নায়াগ্রার সামনে আছে, এরকম অনেক ব্রিজ, এই ধরনের ব্রিজ আছে যেটা আর্চের ব্রিজ। আপনি এর সঙ্গে অনেক ধরনের ব্রিজের মিল পাবেন, যেমন ধরুন ঠিক এরকম নয়, কিন্তু আর্চের ওপর দাঁড়িয়ে আছে সিডনি হারবার ব্রিজ। তার ফলে এই আর্চের ব্রিজ, অনেক রকম আর্চের ব্রিজ আছে। এই আর্চের ওপর ওভারলে রোড আছে, আর্চের তলা দিয়ে ওভারলেইং রোড আছে, কিন্তু আর্চের ব্যাপারটা হচ্ছে যত বড় স্প্যান হবে তাতে আর্চ সুবিধে। যদি আমি স্ট্রেট ব্রিজ করি তাতে অসুবিধা অনেক বেশি, ভেতরে পিলার দিতে হয়। আর্চে আমি অনেকটা জায়গা নিয়ে আমি পিলার ছাড়া করতে পারি, এখানে তো পিলার দেওয়ার কোনো প্রশ্ন নেই, অনেক নিচে নদী। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা নিজেরাও চেনাবে গিয়ে দেখেছি ওপরের ডেকে দাঁড়িয়ে প্রচন্ড হাওয়া সেখানে। আপনারা যখন সেতুর নকশা তৈরি করেন তো এই বিষয়গুলোকেও নজর করেন? আমরা একটা সেতুর নকশা যখন তৈরি করি তখন আমরা ঠিক রাখি, আমাদের কোডেও বলা আছে যে একটা হাওয়া অবধি আমরা সেতুটাকে নিই। অর্থাৎ সেতুটাকে নিই মানে ওপর দিয়ে গাড়ি চললে তার একটা হাওয়া লাগে, সেই গাড়ি যে চলবে বা ট্রেন চলবে, যাই চলুক, তাতে যে হাওয়াটা লাগে সেটাও কিন্তু ব্রিজের মধ্যে দিয়েই সে ট্রান্সফার করতে চায়, ব্রিজের পিলার দিয়ে বা ফাউন্ডেশন দিয়ে। সেই জন্য একটার ওপরে ধরুন 100 কিলোমিটার বেশি স্পিড হলে ধরে নেওয়া হয় এই যে প্রবাবিলিটি যে ওর উপর দিয়ে আর গাড়ি চলবে না। তার ফলে আমার গাড়ির ওপর যে ধাক্কাটা লাগতো সেতুর, সেটা কমে যায়, কিন্তু গোটা সেতুটার ওপরে যে হাওয়া লাগছে সেই হাওয়াটা অবশ্যই নিতে হয়, কারণ গাড়ির ওপর হাওয়াটা কিন্তু একদম সেতুর ওপরটায়, তার ফলে সেই হাওয়াটা কিন্তু ফেলে দেওয়ার সুযোগ বেশি। সেই জন্য একটা স্পিডের ওপর আমরা ওপরে রাখি না গাড়ির হাওয়া ধরি না, কারণ এটা হচ্ছে সাইকোলজিক্যাল, যে ওই রকম একটা 100 কিলোমিটার স্পিডে হাওয়া হলে ড্রাইভার ব্রিজে ঢুকবে না, মানুষ ব্রিজে ঢুকবে না, এইটা ধরেই করা হয়, সারা পৃথিবীতে এই নিয়ম মেনেই করা। এখানে বন্দে ভারত ছোটার কথা আছে 100 কিলোমিটার গতিতে এই ব্রিজের ওপর দিয়ে। 100 কিলোমিটার কি, এখন আমরা স্টিল ব্রিজ ডিজাইন করছি 160 করে, এটাও 160ই চলবে কিছুদিন পরে, অসুবিধে কি আছে? পৃথিবীতে তো অনেক জায়গায় 200-250 কিলোমিটার স্পিডে ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলে। তবে ব্রিজের ওপর দিয়ে গাড়ি ডাঙায় যেরকম চলে তার থেকে একটু কম স্পিডেই জেনারেলি চলে, কারণ ব্রিজের ডাঙা আর ব্রিজ মানে মাটি এমন একটা ব্যাপার, সব কিছু সহ্য করতে পারে। তা আমাদের হিউম্যান এতে তৈরি একটা স্ট্রাকচার, সে সব কিছু সহ্য করতে পারে না। কারণ ব্রিজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই স্টিল ব্রিজের, যেটাই এটার মধ্যে আমার মনে হয় উচ্চতা আমার কাছে খুব বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে এই ধরনের একটা এত বড় স্প্যানের ব্রিজের ওপর দিয়ে রেলটাকে ডিজাইন করা হয়েছে, রেল ব্রিজটাকে, রেলওয়ে ট্র্যাকটাকে এমনভাবে ওর সঙ্গে লাগাতে হবে
বা রেলওয়ে ট্র্যাকের যে নরণচরণটার ব্রিজটা নেবে, এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। অর্থাৎ আমরা বলি ট্র্যাক টুইস্ট হয়। অর্থাৎ একটা ট্র্যাকের থেকে আরেকটা ট্র্যাক যখন চলে, তখন যদি কোনো রকম গড়বড় থাকে ব্রিজে, নিচে নেমে যায়। তখন যেই একটা ট্র্যাক একটু নিচে নেমে গেল, তখন আরেকটা, এই ট্র্যাকটা হালকা হয়ে গেল, আরেকটা ট্র্যাকে সব লোড চলে গেল। এই যে ট্র্যাক স্ট্রাকচার যে ইন্টারাকশন, টোটাল ব্রিজ, তার ফাউন্ডেশন, তার উপর ট্র্যাক যাচ্ছে, এর যে ইন্টারাকশন, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এটাই মিরাকুলাস এই ধরনের ব্রিজের ক্ষেত্রে, যেগুলো লং স্প্যান ব্রিজ। যেমন লং স্প্যান ব্রিজ আমাদের দেশে, আমি বালি ব্রিজকেও কম লং স্প্যান ব্রিজ বলবো না, সেই 1930-এর আগে তৈরি। তো এই লং স্প্যান ব্রিজগুলোতে হাই স্পিড ট্রেন চালাতে গেলে এইটা খুব ইম্পর্টেন্ট যে, এবং এটা কিন্তু সাধারণ নকশা তৈরিতে আসে না, এটাকে মানে করতে বাধ্যই হচ্ছি যে আমরা এককালে যখন ম্যানুয়াল ডিজাইন করতাম, এগুলো করতে পারতাম না। এখন কম্পিউটার আসাতে আমরা এই ট্র্যাকের সঙ্গে ব্রিজের কি সম্পর্ক, মাটিতে ট্র্যাক থাকলে একরকম, সে সব হজম করে নেয়, কিন্তু ব্রিজে ট্র্যাক থাকলে, ব্রিজের যদি কোনো একটা দিকে বেশি ডিফর্মেশন হয়, তাহলে কিন্তু একটা ট্র্যাকের ওপর দিয়ে লাইন চলবে, আরেকটা ট্র্যাকে একটু ওপর উঠে যাবে, তখনই কিন্তু ডিরেলমেন্টের চান্স বেশি। তো এই ডিরেলমেন্টের যে চান্স, এবং এই ম্যাক্সিমাম রেল ব্রিজ ডিজাইন হয় ডিরেলমেন্ট লোডে, অর্থাৎ ডিরেলমেন্ট লোড দেওয়া আছে আমাদের কোডে, রেলের কোডে, উল্টে যায় যখন গাড়িটা, তখন যেন ব্রিজটা না ভাঙে, গাড়ি উল্টাক, যেন ব্রিজটা ভেঙে না পড়ে। এটাই কিন্তু আমরা দেখি রেল ব্রিজ তৈরি করার সময়। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে উচ্চতা, স্থায়িত্ব, এসব নিয়ে প্রচুর আলোচনা হবে। যারা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, যারা ব্রিজ তৈরি করার ক্ষেত্রে নজর দিতে চায়, তাদের জন্য কি চেনাব শিক্ষণীয় হবে? নিশ্চয়ই শিক্ষণীয়, যে কোনো এই ধরনের ব্রিজ শিক্ষণীয়, কারণ এটা সত্যি একটা ওয়ার্ল্ড ক্লাস জিনিস, এবং বড় বড় সব পৃথিবী বিখ্যাত কনসালটেন্টরা এর মধ্যে করেছে। এবং আমার যতদূর মনে হচ্ছে, আমি মনে করতে পারছি না, বোধহয় সেকেন্ড হুগলি ব্রিজের যে কনসালটেন্ট যারা, লিওনার্ড, তারাও আছে এর মধ্যে, এরা করেছে। এবং যারা কলকাতায় গঙ্গার নিচে মেট্রো করলো, তারাই করলো। ইম্পর্টেন্ট হচ্ছে লিওনার্ড হচ্ছে ফাদার অফ কেবল স্ট্রেট ব্রিজ, আমরা বলি, যে সেকেন্ড হুগলি ব্রিজটা করেছিল। তার ফলে এরা বড় বড় মানুষেরা আছে, তারা করেছে ব্রিজ, তারা নিশ্চয়ই খুব ভালো ব্রিজ। এবং তবে একটা জিনিস বলবো, যে যেটা আমরা বলছি যে 359 মিটার হাইট, এটা কিন্তু স্ট্রাকচারের হাইট নয়, স্ট্রাকচারের হাইট কম নয়, 130 মিটার। অর্থাৎ যে পায়ারটা তলা থেকে উঠে যাবে, যেখান থেকে ওগুলো উঠেছে 100, সেটাও কিছু কম নয়, সেটা পৃথিবীর মধ্যে ধরতে গেলে 2-3-4-এর মধ্যেই পড়বে। আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের কাছে কত নিচে নদী আছে এটা ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচারটা আমায় কোত্থেকে তুলতে হবে। স্ট্রাকচারটা আমি পাহাড়ের গা থেকে তুলেছি, সেটাও কঠিন কাজ, এবং সেটাও কম নয়, সেটাও 130 মিটার। উচ্চতা যাই হোক না কেন, তাকে নিয়ে যে ধরনের প্রচার হোক না কেন, আসল বিষয় হচ্ছে স্থায়িত্ব তৈরি করা, এবং সেটাই কতটা বজায় থাকছে তার উপরে নির্ভর করে থাকবে হচ্ছে সেতুর আগামী দিনের ভবিষ্যৎ। সেক্ষেত্রে দাঁড়িয়ে চেনাবের ক্ষেত্রেও আগামী দিনে গোটা দেশের এই রেল সেতু শিক্ষণীয় হয়ে উঠতে পারে, শুধু দেশে নয়, বিদেশেরও, যারা এই সেতু তৈরির কাজের সঙ্গে যুক্ত থাকেন। কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।